6 বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, বিজিবি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ কেউ। জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। ঝড় বন্যায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ সরকারের। দুর্যোগ প্রবণ এলাকায় মোবাইল টাওয়ারে বিদ্যুৎ সরবরাহে কেনা হচ্ছে 2000 জেনারেটর। কাজ দ্রুত শুরুর তাগিদ। সিলেটে এক কৃষককে বালু লুটকারী সাজিয়ে 10 দিনের কারাদণ্ডাদেশের অভিযোগ। পরিচয় যাচাই করা হয়নি, দাবি ভুক্তভোগীর। সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। সকালের সময়ে সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় 8টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট গ্রহণ। চলবে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। নিরাপত্তায়ও রয়েছে কড়াকড়ি। এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 39,639 জন। ডাকসুর 28টি পদে প্রার্থী আছেন 471 জন। সহসভাপতি পদে মোট প্রার্থী 45 জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী 19 জন। এবারের নির্বাচনে ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোট কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই স্ক্রিনে ভোট গণনা সরাসরি দেখানো হবে, যা ডাকসু নির্বাচনের ইতিহাসে নতুন সংযোজন। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত 37 বার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 2019 সালের নির্বাচনে সহসভাপতি হন সাধারণ ছাত্র অধিকার পরিষদের নুরুল হক নূর। ডাকসু হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে আছেন রিপোর্টার শাকির আহমেদ, টিএসসি কেন্দ্রে মাসুদুর রহমান, নীলক্ষেত মোড়ে তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি শাকির আহমেদের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ডাকসু পাশাপাশি হল সংসদের যে ভোট গ্রহণ, সেটি কিন্তু ঠিক ইতোমধ্যেই শুরু হয়েছে। লাইনে থাকা প্রথম যিনি ভোটার আছেন তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের যে কেন্দ্রটি রয়েছে হাজী মোহাম্মদ মহসিন হলে সেই কেন্দ্রে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় যদি বলতে চাই যে ভোট যে একটি উৎসব, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখলে হয়তো সেটি খুব যথার্থই বোঝা যাবে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছি সেই ভোট থেকেই কিন্তু শিক্ষার্থীরা অর্থাৎ ডাকসু নির্বাচনের ভোটার যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আমরা প্রতিটি কেন্দ্রেই দেখেছি কয়েকশো ভোটার আসলে সেই ভোটের সময় যেটি অর্থাৎ 8টার ঠিক আগে থেকে কিন্তু তারা অপেক্ষা করছেন। এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ একটি লাইন রয়েছে। প্রতিটি হলের যে আলাদা আলাদা কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে কিন্তু শিক্ষার্থীরা ভিড় করছেন এবং তারা অধীর আগ্রহে উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ যে অনুষ্ঠান সেটিতে তারা অংশগ্রহণের জন্য কিন্তু ইতোমধ্যেই তারা লাইনে দাঁড়িয়েছেন এবং দীর্ঘ 6 বছর পর একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সুতরাং এখানে কিন্তু একটি উৎসবের বাড়তি আমেজ আছে। আমি যদি নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কথা বলি, এখানে হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয়কর হল এবং স্যার এফ রহমান হল সহ 3টি হলের ভোট কেন্দ্র কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। সকাল থেকেই যেভাবে কর্মকর্তা যারা এই ভোটের দায়িত্ব পালন করছেন তারা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং প্রার্থীরাও এসেছেন। সব মিলিয়ে পুরো ক্যাম্পাস জুড়ে, বিশেষ করে যদি বলতে চাই কেন্দ্রগুলো যেখানে ভোট গ্রহণ করা হবে সেই কেন্দ্রগুলোতে কিন্তু এখন উৎসবের আমেজ। অর্থাৎ 3টি কেন্দ্র, এখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে, হাজী মোহাম্মদ মহসিন হল, বিজয়কর হল এবং স্যার এফ রহমান হল। প্রতিটি হলেরই কিন্তু কয়েকশো শিক্ষার্থী ইতোমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন। তারা তাদের যে দীর্ঘ প্রতীক্ষার যে ফসল অর্থাৎ তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করবেন এবং এটির মাধ্যমেই ডাকসু
পাশাপাশি হল সংসদে তারা কিন্তু তাদের যে 41 জন প্রতিনিধি, সেই 41 জন প্রতিনিধি কিন্তু তারা নির্বাচন করবেন। এবং 6 বছর পর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি কিন্তু বাড়তি আমেজ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। যদিও ধারণা করা হয়েছিল হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় বাড়বে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক বিপরীত চিত্র। অর্থাৎ ভোরের আলো ফোটার আগে থেকেই কিন্তু শিক্ষার্থীরা তাদের যে সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সংশ্লিষ্ট ভোট কেন্দ্রগুলোতে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন। আমাদের উপস্থিতিতে, অর্থাৎ গণমাধ্যম কর্মী, পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের ভোট গ্রহণের যে বক্স রয়েছে সেই বক্সগুলো কিন্তু সিলগালা করা হয়। পরবর্তীতে যথারীতি নিয়ম অনুসারে সকাল 8টার সঙ্গে সঙ্গেই সেই 8টা থেকেই কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ যে ভোট গ্রহণের জন্য শিক্ষার্থীদেরকে যে সুযোগ দেওয়ার বিষয়টি, সেই সুযোগটি কিন্তু শিক্ষার্থীদের সামনে আসে এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত লাইন থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদের যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি, অর্থাৎ তারা তাদের ভোট দেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন। এবং গত কয়েকটি নির্বাচনকে ছাপিয়ে এবারে নির্বাচনের যে একটি পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু বলা যেতেই পারে যে উৎসব মুখর, এবং ভোট উৎসব যে কথাটি, সেটির যথার্থতা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি যদি একটু দেখাতে চাই বা একটু বিশ্লেষণ করি, তবে ভোট যে একটি উৎসব এবং এটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে যে একটি বাড়তি আমেজ কাজ করে, সেটি কিন্তু প্রমাণিত হচ্ছে আজকের শিক্ষার্থীদের এই দীর্ঘ লাইন থেকে। অনেকেই ইতোমধ্যে তাদের যে পোলিং স্টেশন সেটিতে তারা ঢুকেছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন দুটো মিলিয়ে 28টি এবং 13টি, সব মিলিয়ে তাদেরকে কিন্তু 41 জন প্রার্থীকে তারা নির্বাচন করবেন, 41 জন প্রার্থীকে ভোট দেবেন। সব মিলিয়ে কিন্তু পুরো ক্যাম্পাসে কিন্তু এখন উৎসবের আমেজ, এবং প্রতিটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু ঠিক একই অবস্থা। শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সেই পোলিং স্টেশনে প্রবেশ করছেন। আমাদের অন্য সহকর্মীরাও বিভিন্ন সেন্টারে কাজ করছেন। চলে যাচ্ছি সহকর্মী তহা খান তামিমের কাছে। আমি এই মুহূর্তে আছি উদয়ন স্কুল কেন্দ্রে। এখানে কিছুক্ষণ আগে যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, তিনি এসেছেন। তার একটি ভোট কেন্দ্র, এখান থেকে তিনি ভোট দিবেন এবং কিছু অল্প সময়ের আগে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। এছাড়াও এখানে আরও 2 থেকে 3টি হলের ভোটাররা এই কেন্দ্রে ভোট দিবেন এবং তারা যে নির্ধারিত সময় সকাল 8টা, তারও আগে থেকে আমরা দেখেছি দীর্ঘ লাইনে অপেক্ষা করে যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষায় আছেন। এবং প্রত্যেকের মধ্যেই একটি উৎসবমুখর পরিবেশ, সবার মধ্যে একটি আগ্রহ, এবং সবাই আগ্রহ নিয়েই দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলেছে যে তারা আসলে তাদের যে এতদিনের যেই প্রচারণা চালিয়েছে প্রার্থীরা, তাদের মধ্যে যাকে তাদের কাছে যোগ্য মনে হয়েছে, যাকে মনে হয়েছে যে সে জিতলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করবে, তাকেই তারা বেছে নেবে। আজকের যে ভোট, সেই ভোটে কেন্দ্রীয় 28টি পদ এবং হল সংসদে 13টি পদ, মোট 41টি পদের জন্য ভোট দিতে হবে। 10 মিনিট করে সময় পাবেন প্রত্যেক ভোটার। এবং এই যে একটি লম্বা ভোটের কার্যক্রম, সেটির জন্য আগে থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি ভিডিও বের করে সেটির ডেমো দেখানো হয়েছিল যে কিভাবে আসলে তারা ভোট দিবেন, এবং যাতে তাদের কোনো ধরনের বিলম্ব বা কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে না হয় ভোট দিতে গিয়ে, সেই বিষয়টি তারা আগে থেকে নিশ্চিত করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছে, ভোটার, তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আগে থেকেই প্রিপারেশন নিয়ে রেখেছে, যেহেতু অনেকজনকে ভোট দিতে হবে। সে কারণে এতদিন যেই প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে এসেছে, তাদের চেহারা এবং তাদের পদ দেখে যাকে যোগ্য মনে হয়েছে সেরকম একটি 41 জনের তালিকা ইতোমধ্যেই তারা আগে থেকে করে রেখেছে, যাতে ভোট কক্ষে গিয়ে শুধুমাত্র তারা ভোটটি দিতে পারে। আর প্রত্যেকটি হলেই দেখেছি আমরা যে সার্বিকভাবে আমরা যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই
সেই নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ঢেলে সাজিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। উদয়ন ক্যাম্পাসে আমরা দেখেছি 25 জন পোশাকের পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে। এর আগে আমরা টিএসসিতে আমরা দেখেছি যে টিএসসি কেন্দ্রে সেখানে রোকেয়া হলের যেই শিক্ষার্থীরা তারা সেখানে ভোট দিবেন এবং তাদের মধ্যেও আমরা দেখেছি উৎসাহ হলের কাছে হওয়ার কারণে তারা সকাল থেকেই একেবারে 8টা বাজারও 10 থেকে 15 মিনিট আগে থেকে আমরা দেখেছি তার লাইনে অপেক্ষা করছে এবং লাইনে অপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোটের জন্য অপেক্ষা করেছে। তো এই যে তাদের যে ভোটের আগ্রহ এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, বিশেষ করে আমরা র্যাব এবং বিজিবিকেও দেখেছি তারাও বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে। তো সার্বিকভাবে খুবই সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে জিরো টলারেন্স গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো প্রবেশ মুখ রয়েছে সবগুলোতে কড়া প্রহরা রয়েছে। বেশ কয়েকটি টিম এখানে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব যে টিম রয়েছে তারা এখানে কাজ করছেন। বিএনসিসির সদস্যরা রয়েছেন, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি পুলিশের যে টিম তারা কিন্তু রয়েছেন এবং প্রত্যেক বিভাগেই আমরা দেখেছি একাধিক সদস্য এখানে কাজ করছেন। যারা এখানে বিশেষ করে ভোটার যারা ঢুকছেন অর্থাৎ যারাই প্রবেশ করছেন না কেন তাদের প্রত্যেকের পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরে তারা এখানে প্রবেশ করতে পারছেন। বিশেষ করে যারা ভোটার রয়েছেন তারা এখানে প্রত্যেকে তাদের যে কার্ড আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সবাই আইডি কার্ড প্রদর্শন করে যাচ্ছেন। যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের আগে থেকে বলা হয়েছিল যে তারা যারা প্রথম বর্ষের শিক্ষার্থী তারা তাদের পে স্লিপ কিংবা তাদের যে লাইব্রেরি কার্ড রয়েছে সেইটি দেখিয়ে তারা আসলে ভেতরে প্রবেশ করবেন। এভাবেই বলা যায় যে এখানকার যারা টহল টিম যারা যাচাইকারী দল রয়েছেন তারা এখানে কাজ করছেন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে বিশেষ করে গণমাধ্যম কর্মী সহ অন্যান্য যে সংস্থা যারা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের প্রত্যেকে কিন্তু ছাড়পত্র তার যে তল্লাশি সেই তল্লাশি পার হয়ে কিন্তু তাদেরকে আসতে হয়েছে। যাদের হাতে ব্যাগ রয়েছে, গাড়ির যে পেছনের যে প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি যে তারা তল্লাশি চালাচ্ছেন এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা এবং কোনো ধরনের কোনো অপ্রত্যাশিত কিছু যেন না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছেন বলে তারা দাবি করছেন। এবং আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক যে প্রবেশ মুখ, আমি নীলক্ষেত মোড়ে রয়েছি, এর আগে শাহবাগ মোড়ে আমরা গিয়েছিলাম, সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করেছি। অন্যান্য যে প্রবেশ মুখগুলো রয়েছে সকল প্রবেশ মুখগুলোতে আমরা দেখেছি যে কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ভেতরে আসলে প্রবেশ করছেন। এখন সকাল 8টা বেজে কিছু সময় পার হয়েছে, ইতিমধ্যেই যে ভোট গ্রহণ সেটা আসলে শুরু হয়েছে এবং দেখা যাক সারা দিনই আসলে বিকাল 4টা পর্যন্ত ভোট চলবে এবং এভাবেই বলা যায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এভাবেই নিরাপত্তার তল্লাশি পার করেই তারা আসলে প্রত্যেকে কিন্তু ভেতরে প্রবেশ করতে। এই ছিল নীলক্ষেত থেকে সবশেষ। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে, এতক্ষণ সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 6 বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলো। ভোট দিতে শুরুতে আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন একজন শিক্ষার্থী। নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। পরে ব্যালট পেপার সংগ্রহ করে গোপন কক্ষে গিয়ে ভোট দেবেন পছন্দের প্রার্থীদের। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে দিতে হবে 41টি ভোট। সময় পাবেন 10 মিনিট। ভোট গ্রহণের শুরুতেই একজন শিক্ষার্থী পে ইন স্লিপ অথবা লাইব্রেরি কার্ড অথবা হল আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। ভোটারের আঙ্গুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা। পরে ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। ভোটার নম্বর জানাতে হবে পোলিং কর্মকর্তাকে। সবশেষে সংগ্রহ করবেন ব্যালট শিট। একজন শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য সময় পাবেন 10 মিনিট। এরপর ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন কক্ষে। নেওয়া যাবে না মুঠোফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস। ব্যালট পেপার থেকে খুঁজে বের করবেন পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর।
পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য থাকবে দুটি আলাদা ব্যালট বক্স। ব্যালট পেপার ভাঁজ না করে নির্ধারিত বক্সে ফেলে সম্পন্ন করবেন ভোটদান প্রক্রিয়া। দৃষ্টি প্রতিবন্ধক শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। ব্রেইল পড়তে না পারলে নেওয়া যাবে আরেকজনের সহযোগিতা। ডাকসু নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে। পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নানাভাবে ভূমিকা রেখেছে ডাকসু। এই মঞ্চ থেকেই জাতীয় রাজনীতিতে অভিষেক হয়েছে বহু জাতীয় নেতার। বিস্তারিত ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্টে। ইতিহাসের বাঁকে বাঁকে ছাত্র সমাজের কণ্ঠস্বর, মুক্তিযুদ্ধ আর গণতান্ত্রিক লড়াই সংগ্রামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় দ্বিতীয় সংসদ হিসেবে বিবেচনা করা হয় ডাকসুকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেবল শতবর্ষী এই বিদ্যাপীঠেরই নয়, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে কখনো কখনো নেতৃত্ব দিয়েছে পুরো বাংলাদেশের। 1921 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 1924-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম সাধারণ সম্পাদক মনোনীত হন যোগেন্দ্রনাথ সেনগুপ্ত। পরের বছর মমতাজ উদ্দিন আহমেদকে সহসভাপতি বা ভিপি ও এ কে মুখার্জিকে সাধারণ সম্পাদক বা জিএস মনোনীত করা হয়। প্রায় 3 দশক পর 1953-54 শিক্ষাবর্ষে গঠনতন্ত্র পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নাম করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। তবে আগের সব ভূমিকা ছাপিয়ে 60-এর দশকের উত্তাল সময়ে স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে থেকে পুরো জাতিকে পথ দেখায় ডাকসু, হয়ে ওঠে জাতীয় রাজনীতির নেতৃত্ব তৈরির কেন্দ্র। 1962-63 শিক্ষাবর্ষে শ্যামাপ্রসাদ ঘোষ বিপি আর জিএস হন কেম ওবায়দুর রহমান। পরের বছর ডাকসুর নেতৃত্বে আসেন রাশেদ খান মেনন ও অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী। এর পরের বছর শীর্ষ 2 পদে নির্বাচিত হন বোরহানউদ্দিন ও আসাফুদ্দৌলা। 1963-66 সালে ফেরদৌস আহমেদ কুরেশি ভিপি ও শফি আহমেদ জিএস হন। পরের বছর দ্বিতীয় নারী হিসেবে ডাকসুর ভিপি পদে আসীন হন মাহফুজা খানম আর জিএস হন মোর্শেদ আলী। 1968-69 শিক্ষাবর্ষে ডাকসুর শীর্ষ পদে নির্বাচিত হন তোফায়েল আহমেদ আর জিএস হন নাজিম কামরান চৌধুরী। 1970-71 শিক্ষাবর্ষে ডাকসুতে আসেন আসমা আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন। 1972 সালে স্বাধীনতার পরবর্তী প্রথম ডাকসুর নেতৃত্বে আসেন মুজাহিদুল ইসলাম সেলিম আর মাহবুব জামান। 1973 সালের নির্বাচন ঘিরে ব্যাপক বিতর্কের পর দীর্ঘ সময় ভোট হয়নি ডাকসুতে। লম্বা বিরতির পর 1979 ও 80-তে পরপর 2 নির্বাচনে ভিপি জিএস নির্বাচিত হন যথাক্রমে মাহমুদুর রহমান মান্না ও আখতারুজ্জামান। আগের 2 বারের জিএস আখতারুজ্জামান 1982-তে নির্বাচিত হন ডাকসুর ভিপি আর জিএস হন জিয়াউদ্দিন বাবলু। এরপর আবারও ডাকসুতে স্থবিরতা। 1989-90 শিক্ষাবর্ষে ডাকসুকে নেতৃত্ব দেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মুশতাক হোসেন। পরের বছর নির্বাচিত হন আমানুল্লাহ আমান খায়রুল কবির খোকন জুটি। এরশাদ পতনের পর দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরলেও অনাস্থার চোরাবালিতে ডুবে যায় ডাকসু। নানা বাধা পেরিয়ে প্রায় 3 দশক পর 2019 সালে অনুষ্ঠিত হয় সবশেষ ডাকসু নির্বাচন। সেবার ছাত্রলীগ একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা পেলেও সবাইকে চমকে দিয়ে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূর। অর্ধযুগ পর এবারের নির্বাচনে অন্যান্য প্রায় সব সংগঠনের সক্রিয় অংশগ্রহণ থাকলেও ভোটের লড়াইয়ে নেই সরকার পতনের পর নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টা করছে কেউ কেউ, এমন শঙ্কা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কথা না শুনলে তৈরি হবে অরাজক পরিস্থিতি। সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে জীবন বাজি রেখে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আর বিএনপি মহাসচিব বলেন, আবারও গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত জিয়াউর রহমানের হত্যাকারীরা।
বাধাহীন মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। নেতৃত্ব বাছছে দীর্ঘ 8 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও দলটির কেন্দ্রীয় নেতারা। প্রথম অধিবেশনে ভোট গ্রহণ শেষে বিকেল 3টায় শুরু হয় দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্ব। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল নির্বাচনের তারিখ ঘোষণার পর তারা আবার গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় নির্ধারিত হয়ে গেছে, সেই সময় বাংলাদেশের সেই শত্রুরা যারা বারবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে বারবার। সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। বেশ কিছু রাজনৈতিক দল নানা বক্তব্য উপস্থাপন করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বক্তব্য উপস্থাপন করতে গিয়ে পলাতক স্বৈরাচার ফিরে আসার পরিস্থিতি তৈরি হলে দেশ এবং গণতান্ত্রিক পরিস্থিতির জন্য তা ভালো হবে না। বেশ কিছু রাজনৈতিক দলগুলো কতগুলো বক্তব্য তারা উপস্থাপন করছেন। আমরা যদি বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে কোনো অরাজকতা তৈরি হবার সম্ভাবনা থাকতে পারে, তাহলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অবশ্যই সেটি কোনরূপেই ভালো হবে না। ঐকমত্য কমিশনে বিএনপি যেসব বিষয়ে একমত হয়নি তা জনগণের উপর ছাড়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের কাছে না যেয়ে নিজেরা কথা বলতে থাকলে অরাজক পরিস্থিতি তৈরি হবে। যে কোনো মূল্যে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রত্যেকটি নেতা কর্মী অতন্দ্র প্রহরীর মতন জেগে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবে। কাউন্সিল অধিবেশনে ভোটাধিকার প্রয়োগ করেন জেলার 5 উপজেলা এবং 3 পৌরসভার 808 জন কাউন্সিলর। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন পয়গাম আলী। দীর্ঘ কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো বিএনপি তৃণমূলের এসব নেতাকর্মীদের প্রত্যাশা ভোটাধিকার ফিরে পাওয়া। আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্বের হাত ধরে সে অধিকার নিশ্চিত করতে চান এসব মানুষ। একই সঙ্গে আগামীর বাংলাদেশ বিনির্মাণে 31 দফা নিয়ে উত্তর জনপদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে চান বিএনপির এসব নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঠাকুরগাঁও। ঝড় বন্যায় নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগপ্রবণ এলাকায় মোবাইল টাওয়ারের সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করতে কেনা হচ্ছে 2000 পোর্টেবল জেনারেটর। এজন্য বিটিআরসির সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে মোবাইল অপারেটরদের দেয়া হচ্ছে 416 কোটি টাকা। প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে অপারেটরদের তাগিদ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। গেল বছর উজান থেকে আসা ঢলে ভয়াবহ বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে নোয়াখালী, ফেনীসহ 11 জেলার 21% মোবাইল টাওয়ার অচল হয়ে যায়। এর মধ্যে ফেনীর 653টি টাওয়ারের মধ্যে বন্ধ হয় 599টি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। এ অবস্থায় দুর্যোগকালীন সময়ে মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রজেক্ট ফ্রম সোশ্যাল অব্লিগেশন ফান্ড টু মিনিমাইজ দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইম্প্যাক্ট ডিউরিং এনি ন্যাচারাল ডিজাস্টার শীর্ষক প্রকল্পের আওতায় কেনা হচ্ছে 2000 পোর্টেবল জেনারেটর। এর মধ্যে সর্বোচ্চ 700 গ্রামীণফোন, রবি 580, বাংলালিংক 529 আর টেলিটক পাবে 191টি জেনারেটর। সামাজিক দায়বদ্ধতা তহবিল এসওএফ ব্যবস্থাপনা কমিটির 26তম সভায় 4 মোবাইল অপারেটরকে 416 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। এমটবের তত্ত্বাবধানে 3 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এই প্রকল্প। বিভিন্ন সময় বিদ্যুৎ চলে গেলে বা ঝড় বৃষ্টির সময় কিন্তু আমরা আমাদের এই পোর্টেবল জেনারেটর বা ডিজেল জেনারেটর আমরা দিতে পারি না। সো সেই হিসাবে এসওএফ কমিটি একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এসওএফ এর অর্থ দিয়ে শুধু জেনারেটর কেনা যাবে। জেনারেটরের জন্য স্থাপনা তৈরি, রক্ষণাবেক্ষণ করতে হবে মোবাইল অপারেটরদের নিজস্ব তহবিল থেকে। সবগুলো লোকেশন আইডেন্টিফাই করা হয়েছে, যেখানে যেখানে রুম তৈরি করা দরকার সেই প্রিপারেশন গুলো চলছে এবং অলমোস্ট ডান পর্যায়ে আছে। আমরা কিন্তু আরো খুশি হতাম যদি আমরা এই ফান্ডটা শুধু জেনারেটর না হয়ে যদি অন্য কিছু যদি আমরা করতে পারতাম, ফর এক্সাম্পল আমরা ক্যাপাসিটি বাড়াতে পারতাম বা ফাইবারাইজেশন করতে পারতাম। দুর্গম এলাকায় নেটওয়ার্ক উন্নয়নে ব্যয় করতে মোবাইল অপারেটরদের বার্ষিক আয়ের 1% হারে অর্থ বিটিআরসি গঠিত সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হয়। বর্তমানে এই তহবিলে জমা রয়েছে 1600 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবারও ডাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে টিএসসি কেন্দ্রে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এখন আছি উদয়ন স্কুল কেন্দ্রে। এখানে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে এবং সকাল ঠিক 8টা বাজতেই থাকে এবং এখানকার যে ভোটের কার্যক্রম সেটি চলতে থাকে। আমরা যদি একটু এখন দেখাতে চাই যে ভোটাররা কিভাবে ঢুকছে এবং কিভাবে ভোট দিচ্ছে, তাহলে ক্যামেরায় দেখতে পাবেন যে মূল গেট দিয়ে প্রবেশ করার পর তাদেরকে যে আইডি কার্ড সেটি ভালোভাবে চেক করা হচ্ছে এবং তাদের সাথে যে ভোটার আইডি নাম্বার, সেই নাম্বারের সাথে মিলিয়ে তিনি যে এখানে এসেছেন আসার সাথে সাথে তার নামের পাশে সেটি লেখা হচ্ছে, যাতে এবং তার আঙুল একটা কালি দিয়ে চিহ্ন দেয়া হচ্ছে যাতে দ্বিতীয়বার সে ভোট দিতে না পারে। এভাবেই ধাপে ধাপে পরীক্ষা করার পর তার হাতে যে ভোটার যে প্রার্থীর যে তালিকা, সেই তালিকা সম্মিলিত ওএমআর শিট তার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেই ওএমআর শিট তুলে দেওয়ার পর প্রার্থী গোপন কক্ষে প্রবেশ করছেন এবং সেখানে প্রবেশ করে তিনি তার ভোট সম্পন্ন করছেন। ভোট সম্পন্ন করার পর যে ব্যালট বাক্স রাখা আছে বাইরে, সেই ব্যালট বাক্সে এসে তিনি তার যেই ওএমআর শিট সেটি জমা দিয়ে বের হয়ে যাচ্ছেন। এভাবেই আসলে ভোটগুলো চলছে এবং সকাল থেকে আমরা এই দৃশ্যই দেখতে পেয়েছি। তবে এই কেন্দ্রের যেটি বিষয় হচ্ছে যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু উদয়ন স্কুল, কারণ হচ্ছে যে যারা এই নির্বাচনে শুরু থেকে আলোচনায় ছিল, সেই আলোচনার যে প্রার্থী এর মধ্যে প্রধান 4 জন প্রার্থী কিন্তু এই কেন্দ্রে ভোট দিবে। তার মধ্যে একজনকে আমরা এখন ক্যামেরা দেখতে পাচ্ছি, শেখ তানভীর বাড়ি হামিম। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস পদে লড়েছেন এবং তিনি একেবারে গোপন কক্ষের একটু বাইরে দাঁড়িয়ে আছেন লাইনে এবং তিনি ওএমআর শিট দেখে তিনিও আসলে দেখছেন নিজের বাইরে কাকে তিনি আসলে সিলেক্ট করবেন। তার সাথে যদি একটু কথা বলতে চাই, 41টি ভোট নিজের বাইরে কাকে দিবেন এখনো সিদ্ধান্ত নিইনি, ভিতরে যে সিদ্ধান্ত নিব। আর সার্বিকভাবে কেমন দেখছেন পরিবেশ? পরিবেশ অত্যন্ত ভালো, যেমনটি আশা করেছিলাম সেইভাবেই ভোটাধিক্য রয়েছে এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু এখন পর্যন্ত সন্তোষজনক। কেমন মনে হয় কেমন কাস্টিং হতে পারে? এটা এখনই ধারণা করা কঠিন, কিন্তু আমার মনে হয় যে খুব ভালো সংখ্যার কাস্টিংই হবে, কারণ এখন পর্যন্ত সংখ্যা ভালো। সবাই দোয়া করবে। তামিম যেমনটি জানাচ্ছিলেন যে তার বিষয়ে যে তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা শতভাগ এবং তার সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে এরকমটি তার আশা এবং তিনি সেটি আসলে প্রত্যাশা করছেন এবং তার হাতে ওএমআর শিট, নিজের বাইরে কাকে ভোট দিবেন সেটি তিনি এখনও নির্ধারণ করেননি। হয়তো ভেতরে গিয়ে তার সিদ্ধান্ত নেবেন যে নিজের যেই ভোট, সেই ভোটটির বাইরে বাকি কাদের তিনি ভোট দিবেন। যেমনটি এখন দেখা যাচ্ছে যে গোপন কক্ষে যেই সব ভোট দেওয়ার পর তারা এই যে ব্যালট বাক্স রয়েছে, সেই ব্যালট বাক্সতে তাদের সেই ওএমআর শিট প্রবেশ করানোর মাধ্যমে এক একজন ভোটার তাদের সেই ভোট কার্যক্রম শেষ করছেন। তো এর বাইরে আমরা যদি একটু উদয়নের বাইরে, আমি এর আগে আরও কয়েকটি কেন্দ্র ঘুরেছি, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, আমরা একটু সকল ভোট কেন্দ্রের তথ্যই আমরা দর্শকদের জানাতে চাই। রোকেয়া হলের যেই শিক্ষার্থীরা, তাদের জন্য নির্ধারণ করা হয়েছে টিএসসি কেন্দ্র, সেই কেন্দ্রে আমরা দেখেছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলের মধ্যে সবচেয়ে বেশি ভোট রোকেয়া লাইনে দাঁড়িয়েছিল এবং একের পর জন্য আমরা দেখেছি এর আগে আমরা যদি এই ব্যালট বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যালট বাক্সগুলো তারা সিলগালা করেছে, এরপরে করে দেওয়া হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসে প্রত্যেক ব্যালট বাক্সগুলো তারা সিলগালা করেছে, এরপরে ভোটিং কার্যক্রম শুরু করেছে। তো এই যে ভোটিং কার্যক্রম এবং এটির জন্য যে সার্বিক নিরাপত্তা, সেটি নিয়ে যদি একটু বলতে চাই, যে আমরা দেখেছি যে ভোটাররা যে ভোট দিবে যাতে তাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের নিরাপত্তাহীনতা কাজ না করে, সে কারণে আমরা দেখেছি ক্যাম্পাসে পুলিশ, আনসার, র্যাব, নিশ্চিত করা
যেহেতু অনেক বেশি গরম, আমরা দেখেছি যে এখানে লাইনে এবং নিরাপত্তা যেটি শিক্ষার্থীদের জন্য সেটি যাতে নিশ্চিত করা যায়। তবে আজকে যেহেতু অনেক বেশি গরম, আমরা দেখেছি যে কেন্দ্রের ভেতরে যেখানে লাইনে দাঁড়াবে সেখানে আমরা এই ঢোকার পরে দেখেছি ফ্যানের ব্যবস্থা আছে। সেখানে লাইনে দাঁড়িয়ে যখন তারা ফর্ম পূরণ করছে বা টিকিট নিচ্ছে, নিজের নামের পাশে সাইন করার পর তারপর তিনি আসলে ভোটের জন্য তার সেই ওএমআর পাচ্ছে। তো উদয়ন স্কুলে এরকমই এর আগে আমরা দেখেছি সাদিক কায়ুম আরেকজন ভিপি প্রার্থী শিবির সমর্থিত প্যানেলের, তাকেও আমরা এখানে দেখেছি। তিনি এখন ভেতরে আছেন, ভোট দিচ্ছেন। ভোট দিয়ে বের হয়ে তিনি হয়তো বা তার আনুষ্ঠানিক বক্তব্য জানাবেন। এই ছিল আসলে আমার কাছে উদয়ন কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য। উদয়ন স্কুল থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। নদীপথে ড্রেজার বিরোধী অভিযান চালাতে গিয়ে সিলেটের কোম্পানিগঞ্জে এক কৃষককে বালু লুটকারি সাজিয়ে 10 দিনের কারাদণ্ডাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, পরিচয় যাচাই বাছাই না করেই কারাদণ্ডাদেশ দেওয়া হয় তাকে। কৃষককে শাস্তি দেওয়ায় হতবাক এলাকাবাসী সহ জনপ্রতিনিধিও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ইউএনও। অভিযোগের সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সিলেটের কোম্পানিগঞ্জ ও সুনামগঞ্জের ছাতক উপজেলা ঘুরে আমিনুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। কৃষক উনি কোন তো ব্যবসা বাণিজ্য নৌকার মালিক নাই, এটা তো একটা হয়রানি। আর আমি একজন কৃষক মানুষ, আমি আইসি খেত দেখতে, আমারে নিবেন কেন? কৃষক কি অপরাধ করতে পারে না? ধন্যবাদ। ইউনোর কর্ম না, এটা পুলিশ করার কথা। গত 28 আগস্ট নিজ জমিতে ধানের চারা রোপণ করছিলেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর এলাকার কৃষক আব্দুল মতিন। এ সময় তার জমির পাশের নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান চালাচ্ছিলেন সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। কৃষক আব্দুল মতিনের অভিযোগ, ওই অভিযান সম্পর্কে জানতে গেলে তাকে বালু লুটকারি সাজিয়ে স্পিড বোটে তুলে নেন ওই ইউএনও। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে। অলরেডি মামলা হয়ে গেছে, আমি জানিয়ে দিছি, অপারেশন সাকসেসফুল হয়ে মামলা লেখা আরম্ভ করছে। এটা বাঙা মাত্র কইছেন যে আপনার তালা বাগান খানে হয়তো তালা বাগান খানে জিগাইলে উনি মালিক হইব হইয়া লিয়া গেছে। দরকার আছে কইও তারা লিয়া গেছে কি তারা কোম্পানিগঞ্জ থানা থেকে নিচে ছাতক থানার অফিসার ছাতকের মানুষের সাথে দুর্ব্যবহার কইরা যে কোনো একটা মামলা ঢুকাই দিলে। সুনামগঞ্জের পুলিশে 2টা নিল এক্সিলেন্ট সিলেট খানে কেন এর কোম্পানিগঞ্জ থানা থেকে 2টা নিল, এটার বিচার আমরা চাই। আমাদের অভিযান চলবে। তবে এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে না চাইলেও তথ্য প্রমাণের ভিত্তিতেই আব্দুল মতিনকে সাজা দেওয়া হয়েছে বলে দাবি ইউএনও তরিকুলের। আমাদের কাছে পর্যাপ্ত এভিডেন্স আছে, যাচাই বাছাই করে প্রসিকিউশন করে আমরা এটা ব্যবস্থা নিয়েছি। ইজারাদার কর্তৃপক্ষ নদীর মালিক যারা যাহাতে কোনো হয়রানির শিকার না হয় সেদিক থেকে আমরা প্রশাসনের সহযোগিতা চাচ্ছি। তাৎক্ষণিকভাবে কৃষক আব্দুল মতিনের ব্যাপারে যাচাই বাছাই করার সুযোগ ছিল না বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উনি মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা প্রদান করছে, এই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় কাগজ পাঠাইছে, আমরা প্রয়োজনীয় কাগজ অনুযায়ী আমরা আদালতে প্রেরণ করছি। তবে কৃষককে বিনা অপরাধে কারাদণ্ডের ঘটনার সত্যতা পেলে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। উনি যদি আমাদের কাছে আপিল করেন, এই বিষয়টা আমরা শুনানি অন্তে সুন্দরভাবে আইনানুগভাবে নিষ্পত্তি করব। গত 28 আগস্ট কৃষক আব্দুল মতিনকে সুনামগঞ্জ কারাগারে পাঠানোর পর বিতর্ক সৃষ্টি হলে 30 আগস্ট তাকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়। 10 দিন কারাভোগের পর মুক্তি পান তিনি। এই পুরো ব্যাপারটি যেভাবে বিতর্ক সৃষ্টি করেছে, তেমনি ন্যায় বিচার নিশ্চিতে তদন্তের দাবি করেছেন ভুক্তভোগী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রংপুর বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 50 লাখ গ্রাহক থাকলেও বিদ্যুৎ কোড না থাকায় এ সংক্রান্ত যে কোনো মামলার নিষ্পত্তিতে আসতে হয় ঢাকায়। এতে গ্রাহকদের খরচ বাড়ার পাশাপাশি পোহাতে হচ্ছে ভোগান্তি। ভুক্তভোগীরা জানান, অনেক ক্ষেত্রে বকেয়া বিলের চেয়ে অনেক বেশি অর্থ খরচ হয় মামলা নিষ্পত্তিতে। সংশ্লিষ্টরা মনে করেন, গ্রাহক ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগেই পল্লী বিদ্যুৎ কোর্ট স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 70,000 টাকা বকেয়া বিল থাকায় রংপুরের নুরুল হুদা নাহিদের বিরুদ্ধে 2024 সালে মামলা করে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ সমিতি। নাহিদ জানান, মামলা নিষ্পত্তি করতে রাজধানীর খিলক্ষেত পল্লী বিদ্যুৎ কোর্টে যেতে হয় 2 বার। তার দাবি, 70,000 টাকার মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে 30,000 টাকা।
এত ভোগান্তি যদি নিরাশ সম্ভব ছিল শুধুমাত্র একটা বিকেন্দ্রীকরণের মাধ্যমে। যদি রংপুরে যদি কোর্টটা থাকতো তাহলে আমাদের এই ভোগান্তি হতো না। নাহিদের মতোই আরেক ভুক্তভোগী নয়ন মিয়া 11,000 টাকার বকেয়া বিলের মামলা নিষ্পত্তিতে খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি। গত এক বছরে শুধু গঙ্গাচড়া জোনাল অফিসের অধীনেই বকেয়া বিলের মামলা হয়েছে 143টি। ভুক্তভোগী গ্রাহকরা জানান বিভাগ পর্যায়ে বিদ্যুৎ কোর্ট থাকলে তারা অতিরিক্ত খরচ কিংবা ভোগান্তি থেকে রেহাই পেতেন। বিল দিতে আমার যত টাকা খরচ হচ্ছে তার থেকে বেশি খরচ হয় মামলা ভাঙাইতে। 5,000 টাকার মামলা, উনি দেখেন যে এই মামলাটা যখন ফেস করতে গেছে ওনার খরচ প্রায় 25-30,000 টাকা হয়ে গেছে। গ্রাহক সেবা নিশ্চিতের পাশাপাশি বাদী ও বিবাদী পক্ষের ভোগান্তি কমাতে প্রতিটি বিভাগেই পল্লী বিদ্যুৎ কোর্ট স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিভাগীয় পর্যায়ে পল্লী বিদ্যুতের আদালত স্থাপন হওয়া উচিত। এর মধ্যে দিয়ে বাদী এবং বিবাদী উভয় পক্ষের যেমন হয়রানি কমবে, পাশাপাশি কিন্তু ব্যক্তি পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে আর্থিক যে অপচয় হচ্ছে সেই অপচয়টি হ্রাস হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতি বলছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোর্ট স্থাপন করা গেলে উভয় পক্ষেই সুবিধা পাবে। একটা বিভাগে যদি এই কোর্টগুলান হতো তাহলে সমিতিগুলার মামলা পরিচালনা করা এবং গ্রাহকের সেখানে হাজিরা দিয়ে নিষ্পত্তি করা তাদের উভয়ের জন্যই এটা শুভ হতো। বর্তমানে রংপুর বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা প্রায় 50 লাখ। অবৈধ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত মামলা রয়েছে প্রায় 25,000। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার আবহাওয়ার খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83%। চট্টগ্রাম বিভাগের বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগের বায়ু মান 106, যা সহনীয়, আর্দ্রতা 79। সিলেট বিভাগে বায়ুর মান 99, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92%। খুলনা বিভাগের বায়ু মান 66, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। বরিশাল বিভাগের বায়ুর মান 72, যা সন্তোষজনক, আর্দ্রতা 84। রংপুর বিভাগের বায়ু মান 102, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 75। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 87, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 58 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 106। নতুন বার্জারি কোকোট, ঘরের বাতাস সুস্থ হোক। আবারও যাচ্ছে ডাকসু নির্বাচনের খবর জানতে। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে আছেন রৌনক নিয়ন্তা, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রায় সকাল 6:30টার পর থেকেই আসলে শিক্ষার্থীরা আসছেন। তারা অনেকেই ভোট দিয়েছেন। ভোট শুরু হওয়া মাত্রই তারা ভোট দিয়েছেন এবং তারা আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে তারা খুবই উৎফুল্ল এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের প্রতিনিধি হয়ে আসলে যারা কাজ করবে এমন যোগ্য প্রার্থী আসলে যেন নির্বাচিত হন। তো আমরা দেখেছি যে সকাল থেকেই উদয়নের সামনে বেশ শিক্ষার্থীদের ভিড় রয়েছে। তারা অনেকে বন্ধুদের সাথে আসছেন, সবাই মিলে ভোট দিচ্ছেন এবং আমরা দেখেছি যে নিরাপত্তা বেশ জোরদার। সকাল থেকেই নিরাপত্তা বেষ্টিত কিন্তু রয়েছে এই বিশ্ববিদ্যালয় এলাকা জুড়েই এবং গতকাল কিন্তু ডিএমপি থেকে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে যানবাহন চলাচলের ব্যাপারেও, যেখানে হচ্ছে পলাশী বিভিন্ন আশপাশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ডাইভারশনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি থেকে এই ধরনের বিভিন্ন নির্দেশনা দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু আসলে বলছেন যে তাদের প্রতিনিধি হয়ে কাজ করবে এমন প্রার্থীকেই তারা চান এবং যেন তাদের আসলে যে অপূর্ণতাগুলো রয়ে গেছে বিগত 6 বছরে একটা গ্যাপ তৈরি হয়েছে সেগুলো আসলে যেন পূরণ করতে পারে বা তাদের হয়ে কথা বলতে পারে এমন প্রার্থী যেন আসলে
নির্বাচিত হন। আর আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে। গতকাল রাত থেকেই কিন্তু নানা ধরনের কিন্তু আসলে জোরদার বা তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই আসলে ভুয়া পরিচয় দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন, তাদেরকে কিন্তু সেখানেই প্রবেশদ্বারগুলোতে আটক করা হয়েছে, সেখান থেকেই তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, অনেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এবং সকাল থেকেও দেখেছি যে প্রবেশদ্বারগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে ভেতরে ঢোকার, সেইখানে কিন্তু আসলে কার্ড ছাড়া অর্থাৎ পাস ছাড়া কাউকেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আসলে নানা ধরনের আসলে জেরার সম্মুখীন হতে হচ্ছে। তবে যাদের কার্ড রয়েছে এবং তাদের হল পাস কিংবা যে কোনো ধরনের যদি বিশ্ববিদ্যালয়ের যে কার্ড রয়েছে সেগুলো দেখিয়ে কিন্তু শিক্ষার্থীরা আসলে উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বেশ ভিড়। শিক্ষার্থীরা আছেন, বিভিন্ন প্রতিনিধিরা আছেন, শিক্ষকরা আছেন, তারা কিন্তু আসলে খুবই উৎফুল্ল। তারা এই 6 বছর পর নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে একটা প্রত্যাশা কাজ করছে। তাদের মনে হচ্ছে যে তারা একটি উৎসব মুখর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। সবাই খুবই আনন্দিত এবং অনেকেই বলেছেন ভোট দিতে পেরে যে এটা বিগত বেশ কিছু বছর তারা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তারা কিন্তু আবার ভোটমুখী হচ্ছেন। এবং অনেকেই আসলে মনে করছেন যে আগামী সংসদের যে নির্বাচন রয়েছে সেটিতে কিন্তু একটি বড় প্রভাব ফেলবে। যে এই যে ভোট বিমুখ হয়ে গিয়েছিলেন তরুণরা, সেই তরুণরা কিন্তু আবারও ফিরছে, কিন্তু এই ভোট দেওয়ার যে প্রবণতা তাদের মধ্যে কিন্তু আবারও সেই উচ্ছ্বাসটা তৈরি হয়েছে। এছাড়া আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে যারা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আসলে ব্রেইল পদ্ধতিতে কিন্তু ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছেন তাদের কিন্তু ব্রেইল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। তারা কিন্তু এই যারা হচ্ছে ব্রেইল পদ্ধতিতে আসলে পড়তে পারেন তারা কিন্তু আসলে এই ভোট কিন্তু তারাও দিতে পারবেন। তবে যারা ব্রেইল পদ্ধতিতে পড়তে পারেন না তারা কিন্তু আগেই নিয়মেই অন্য শিক্ষার্থীর সহায়তা নিয়ে তারা কিন্তু ভোট দিতে পারবেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ডাকসু সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেটি নিয়েও কিন্তু আসলে বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া। যেমন গতকাল রাতে কয়েকজন ভেতরে ঢোকার চেষ্টা করেছিল ভুয়া পরিচয় দিয়ে, তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর অবস্থা আমরাও দেখিনি এবং শিক্ষার্থীরাও বলছেন বেশ সুষ্ঠুভাবেই আসলে ভোট চলছে এবং আশা করা যায় শেষ পর্যন্ত খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারবে এই ডাকসু সংসদ নির্বাচন। তো এই ছিল উদয়নের সামনে থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রৌনক নিয়ন্তা। দেখছেন সকালের সময়। উদয়ন স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে কথা বলছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ইলেকশন আয়োজন করার জন্য ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে, তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা প্রার্থীরা আছি, আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি, তাদের রেসপন্স দেখতে পেয়েছি, আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে। এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে কথা, আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা
100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব আচরণ, এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। সাদিক, হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশ কম না। এখন ফলাফল যা আসবে আপনার প্যানেলকে আপনারা মেনে নেবেন? আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে, এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফ্যাসিলিটিস প্রদান করে, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলার খবর, শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে আবুধাবির গরম এড়ালো বাংলাদেশ দল। ব্যাটে বলে ঘাম না ঝরিয়ে টাইগাররা নিজেদের গুটিয়ে রাখে শীতাতপ নিয়ন্ত্রিত জিম সেশনে। যদিও দ্বিতীয় ধাপে আসা ক্রিকেটারদের সফরে ক্লান্তি এড়াতে এমন সিদ্ধান্ত বলে দাবি মিডিয়া ম্যানেজারের। জিমের পাশাপাশি এদিন রিকভারি সেশনও করে লিটন কুমার দাসের দল। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আবুধাবির এই স্টেডিয়ামে দীর্ঘ 11 মাস পর ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সেই সাথে বাংলাদেশ দলও আগামী 11 তারিখে শুরু করবে নিজেদের এশিয়া কাপ মিশন। তবে আবুধাবির বর্তমান যে গরম, সেখানে একটা বড় প্রশ্ন থাকবে বাংলাদেশ দল এই তাপমাত্রার সাথে কিভাবে মানিয়ে নেবে। এবং যখন 9 তারিখে প্রথম অনুশীলন সেশন হওয়ার কথা ছিল, বাংলাদেশ দল সেই অনুশীলন সেশনও বাতিল করলো একেবারে শেষ মুহূর্তে। তারা শীতাতপ নিয়ন্ত্রিত জিমে রিকভারি সেশন এবং জিম সেশন করেছে, তবে এই তাপমাত্রাতে ব্যাটিং বোলিং করে নিজেদেরকে ঝালিয়ে নেয়ার সুযোগ দেয়নি। অন্যদিকে একই গ্রুপের হংকং কিংবা আফগানিস্তান এই ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে নিয়েছে। হংকং অনুশীলন করেছে একেবারে বিকেল নাগাদ, অর্থাৎ যখন তাপমাত্রা আরও বেশি থাকে। তবে বাংলাদেশ যেন অন্য মেরুতে দাঁড়িয়ে আছে। গরমের কথা স্বীকার না করলেও তারা অজুহাত দাঁড় করিয়েছে যে 2 ধাপে ক্রিকেটাররা আসার কারণে সেই ক্লান্তি দূর করতেই এই 9 তারিখের প্রথম অনুশীলন সেশনটা বন্ধ করা হয়েছে। তবে অজুহাত যাই দেয়া হোক না কেন, এই গরমের মাঝে যদি ব্যাটিং বোলিং সেশন তারা করতো, তাহলে কিছুটা হলেও আন্দাজ করতে পারতো 11 তারিখের ম্যাচে কেমন ধরনের পরিস্থিতি ক্রিকেটারদের ফেস করতে হবে। বাংলাদেশ দল জিম সেশন করেছে একটা লম্বা সময়, এবং সেই সাথে সেই জিম সেশনের পরেই দলগতভাবে বাসে উঠে টিম হোটেলে ফিরে গিয়েছে। যখন ক্যাপ্টেন স্মিথ, তখন লিটন কুমার দাসকে আবার যেতে হবে দুবাইতে, সেখানে অন্তত 1.5 ঘন্টার বেশি জার্নি করতে হবে। এরপর ফিরে এসেই হবে অনুশীলন, অর্থাৎ সেটাই হতে যাচ্ছে এই ভেন্যুতে বাংলাদেশ দলের প্রথম দলগত অনুশীলন। এখন দেখার বিষয় এই সেশনগুলোতে আসলে কতটুকু মানিয়ে নিতে পারে পেসাররা, কারণ আবুধাবির স্টেডিয়ামে পার্থক্য করে দিতে পারে বাংলাদেশ দলের ফাস্ট বোলাররা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 বছর পর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ। নিরাপত্তায় মাঠে র্যাব, পুলিশ, বিজিবি। গণতান্ত্রিক যাত্রা ব্যাহতের চেষ্টায় কেউ জনগণের কথা না শুনলে অরাজক পরিস্থিতি তৈরির শঙ্কা তারেক রহমানের। জীবন বাজি রেখে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। এবং ঝড় বন্যায় মোবাইল নেটওয়ার্ক সচল রাখার উদ্যোগ সরকারের। দুর্যোগপ্রবণ এলাকায় মোবাইল টাওয়ারে বিদ্যুৎ সরবরাহে কেনা হচ্ছে 2000 জেনারেটর। কাজ দ্রুত শুরুর তাগিদ। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।